রাগের মাথায় রগ দপদপ করে কাঁপছে তোফায়েলের। সম্মুখে মাথা নত করে বসে রয়েছে রুহুল। তোফায়েলের রাগে কাঁপতে কাঁপতে বলে, অর্ষা যদি বিয়েতে রাজিই না হয় তাহলে তোকে দলে রেখে লাভ কি? রুহুল অবাক বিস্ময়ে বলল, মানে? মানেটা সিম্পল। অর্ষাকে পছন্দ করতাম আমি অনেক আগে থেকে। ওকে পাওয়ার জন্য আমি তোর সাথে বন্ধুত্ব করেছিলাম। তুই না চাইতেও তোকে সাহায্য করেছিলাম, রাজনীতিতে এনে পাওয়ার দিয়েছিলাম। এখন অর্ষাকে যখন আর পাচ্ছি না, তোকেও আমার দরকার নেই। চলে যা এখান থেকে। রুহুল সামনে তোফায়েলকে চিনতে পারছে না। বন্ধুত্ব পিছনে যে এমন স্বার্থপর লুকিয়েছিল তা কে জানতো। রুহুল বসা থেকে উঠে দাঁড়ালো। অর্ষা ঠিকই বলেছে, তোর সাথে বিয়ে দিয়ে আমায় যে আফসোস করতে না হয়। ভাগ্যিস শেষে এসে সব পাল্টে গেল, নয়তো তোর আসল চেহারা আর সত্য তো অজানাই থেকে যেত। কিছুক্ষণ আগ পর্যন্ত আব্বা আম্মা আর অর্ষার উপর আমার প্রচন্ড রাগ হচ্ছিল। এখন আমি আব্বার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তার জন্য ভবিষ্যতে আফসোসটা আমার করতে হয় নাই। আমার বোনটা বেঁচে গেছে। লাগবে না আমার পাওয়ার। দরকার নেই রাজনীতি। আর না দরকার আছে তোর মতো বন্ধুত্ব। সবকিছুতেই আমি রুহুল থু মারি। নিজের কথা শেষ করে তোফায়েলকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে রুহুল তার বর্তমান বাড়িতে থেকে বেরিয়ে গেল। মনে মনে অনুশোচনায় ভুগছে সে। নিজের ভুলের জন্য ভবিষ্যতে অর্ষাকে এর ফল ভোগ করতে হতো, এটা ভাবতেই তার মন বিষিয়ে যাচ্ছে। আমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না অর্ষা। অফিসের ক্যান্টিনে মুখোমুখি বসে আছে অর্ষা আর জিসান। সে ইচ্ছে করে জিসানের সঙ্গে এসেছে। সব ঝামেলা একেবারে মিটমাট করা উচিত। অর্ষা চায়ে চুমুক দিয়ে বলল, সরাসরি কথা বলার জন্যে আপনাকে এখানে ডেকেছি স্যার। অপরাধ নেবেন না, মন খারাপ করবেন না প্লিজ। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জিসান থতমত মুখে তাকিয়ে আছে। ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, কেন অর্ষা? আমি তোমার যোগ্য নই? সি সি স্যার, এমন কিছু নয়। তাহলে কি? তুমি কি তাহলে অন্য কাউকে ভালোবাসো? কপালে উড়ে আসা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে অর্ষা বলল, হ্যাঁ। কে সেই ব্যক্তি? সময় হলে বলবো। সেই সময়টা কবে আসবে এখনো শিওর জানি না স্যার। জিসান বসা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে চাপা ক্ষোভ এবং ঈর্ষা। চায়ের বিল মিটিয়ে দিয়ে সে বিনা বাক্যে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। অর্ষা দীর্ঘশ্বাস নেয়, মনটাকে আশ্বস্ত করে এই বলে, করুক রাগ, আমার যা বলার তা তো বলতে পেরেছি, এটাই অনেক। লাঞ্চের পর সে আহনাফের ক্যাবিনে গেলে ফাইলগুলো আনতে। আহনাফ বলল, বসো আগে। এখন বসতে পারবো না, মিজান স্যার ফাইলগুলো চেয়েছে। আমি ফাইল পাঠিয়ে দিচ্ছি কাউকে দিয়ে, তুমি বসো। অগাধ আশাকে বসতে হলো। আহনাফ চেয়ারে বসে হেলতে দুলতে বলল, আমার মনটা অনেক বড় বুঝলে। মানেটা হলো এই যে আমি বিয়ে ভাঙা মেয়েটাকে বিয়ে করে তার দায়িত্ব নিতে চাই। অর্ষা উঠে দাঁড়ালো। টেবিল থেকে ফাইলগুলো নিয়ে চোখ মিটমিট করে বলল, কিন্তু বিয়ে ভাঙা মেয়েটা মান অভিমান এখন সবটা কমেনি, বরং বেড়েছে। আপনি সেই দিন বাড়িতে গিয়ে মেয়েটাকে অনেক কথা শুনিয়েছেন। এখন তাহলে আমার কি করতে হবে? রাগ ভাঙাতে কাঠখড় পোড়াতে হবে। শেষে আমি না পুড়ে যাই। বলেছিলাম যে সারা বছর যদি রাগ ভাঙাতে হয় তাহলে বিয়ে করব কবে? আগে রাগ ভাঙান, পরে দেখা যাবে, বলে অর্ষা কেবিন থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হাসিবের আমন্ত্রণ রক্ষার্থে অফিস ছুটির পর রেস্টুরেন্টে যেতে হলো অর্ষাকে। সকালে এতবার করে বলে গেছে যে এরপরও না গেলে বিষয়খানা খারাপ দেখায়। ওর সঙ্গে আহনাফ এবং আহিলও গেছে। রেস্টুরেন্টে গিয়ে দেখলো গ্যাঞ্জাম পার্টি। হাসিব, আবিদ, মুন এবং সকালও আছে। নিশ্চয়ই সকাল মুনের সাথে এসেছে। দিদার বলল, এতক্ষণ লাগে আসতে? তোদের জন্য না খেয়ে সবাই বসে আছি। ওরা তিনজন বসলো। লামিয়া দিদারকে থামিয়ে বলল, রাখ তোর খাবার, আগে আসল হিসাবটা মিটিয়ে নি। এই বলে সে হাসিবের দিকে তাকিয়ে বলল,
এই যে মিস্টার বিড়াল কমিটির চেয়ারম্যান, আমাদের বিড়াল কোথায়? হাসিব অসহায় দৃষ্টিতে আহনাব দিকে তাকায়। আহনাব মুচকি মুচকি হাসে। হাসিব কাঁচুমাচু হয়ে বলে, এতগুলো বিড়াল আমি পাবো কোথায় থেকে এখন? রেশমি বলল, তা আমরা কি জানি ভাই, বলার সময় মনে ছিল না? আমরা এত কিছু জানি না, আমাদের বিড়াল লাগবে। কোথায় এনে দেবেন সেটা আপনার ব্যাপার, বলল জুই। হাসিব বলল, বিড়ালের বদলে আজ আপনাদের যা যা খেতে চাইবেন তাই খাওয়াবো, বিল আমার। আপনাদের যত ইচ্ছা খান। লামিয়া ভুরু কুঁচকে বলে, আশ্চর্য তো, বিড়াল দিলে কি আমরা বিড়ালকে খেয়ে ফেলতাম? বরং আদর করতাম, যত্ন করতাম, সুন্দর নাম রাখতাম। বিড়াল বদলে তাহলে খাবার উপযোগী হয় কি করে? এখন কি খাবারকেও আদর যত্ন করব, নাম রাখবো? আহনাব আঙ্গুল দিয়ে কপাল চুলকাচ্ছে। বেচারা হাসিব তার জন্য ফেঁসে গেছে কিনা। সে গলা খাকিয়ে দিয়ে বলল, ওকে গার্লস, তোমরা সবাই বিড়াল পাবে, তবে সেটা এখন নয়। হাসিব বিদেশে যাক, প্রতিবার আসার সময় তোমাদের সবার জন্য এক এক করে বিড়াল নিয়ে আসবে, ওকে? মু হাত উঠিয়ে বলল, দুলা ভাই, আমি কুকুর নেব। আবির ধমকে বলল, কুকুর দিয়ে করবেটা কি? মন বিরক্ত হয়ে বলল, হাল চাষ করব, তোমার সমস্যা? সবাই হাসলো মনের কথা শুনে। আহনাব কথা রাজিও হয়ে গেল সবাই। আফটার অল হবু দুলাভাই কথা কি আর ফেলে দেওয়া যায়? সবার পছন্দ করা খাবার এক এক করে দিয়ে গেল ওয়েটার। আজ আহনাব এবং অর্ষা পাশাপাশি বসে টেবিলের ওপর অর্ষার পাত ছিল। আহনাবের হাতের সাথে লেগে সেটি নিচে পড়ে গেল। অর্ষা ঝুঁকে যখন পাঁচটি তুলবে তখন আহনাবের হাত থেকে চামচ নিচে পড়ে যায়। বলা বাহুল্য ইচ্ছে করে ফেলেছে। সে ঝুঁকে চামচ তোলার বাহানা ফট করে অর্ষার নাকের ডগায় চুমো দিয়ে দিল এবং চামচটি তুলে আগের মতোই স্বাভাবিক হয়ে বসল। কিন্তু অর্ষা স্বাভাবিক হতে পারল না। সে দ্বিতীয়বারের মতো হতভম্ব হয়ে গেল। সেদিন গালে চুমু দিল, আর আজ নাকে। সে পার্স হাতে নিয়ে কাঠের পুতুলের মতো বসে রইল। ঘটনার প্রত্যক্ষদর্শক আর একজন ছিল, আশিক। বেচারা নিচু হয়ে পায়ে জুতো তুলতে গিয়ে টেবিলের নিচে দিয়ে ঘটনাটি দেখে ফেলেছে সম্পূর্ণ অনিচ্ছায়। তার চক্ষু চড়ক গাছে বিষম খেয়েছে, হেঁচকি তুলছে সামনে। সকাল পানি বোতল এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পানি খান। আশিক পানি বোতল ধরে বসে রইল। এক ঢোক দু ঢোক করে প্রায় বোতলের অর্ধেক পানি শেষ করে ফেলল। তবুও তার বিষম গেল না। সে হেঁচকি তুলতে তুলতে কবিতার মতো আবৃত্তি করল, কি দেখতে কি দেখলাম আমি বিষম, আর সেখানে জুতো খুলব না, দুলাভাইয়ের কসম। আশিকের এই কবিতা শুনে হেঁচকি ট্রান্সফার হয়ে আহনাবের কাছে চলে যায়। সবাই ভুরুকুট করে তাকিয়ে বলে, আহনাব এবং অর্ষা ব্যতীত তারা কেউ আশিকের কবিতার মানে কিছুই বুঝতে পারেনি। আবার হঠাৎ করে আহনাব বিষম খায়। আহিল পানির বোতল এগিয়ে দিল আহনাবকে। পানিটুকু শেষ করল আহনাব। নাক মুখ জ্বলছে ভীষণ। সে ক্রমাগত মাথা ঝাঁকাচ্ছে। সকাল বোকা বোকা চাউনিতে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? খাবার কি কোনো সমস্যা আছে নাকি? দিদার বলল, না সকাল বাবু, খাবারের সমস্যা থাকলে আমি পেটুক দিদার সবার আগে ধরতে পারতাম। তুমি নিশ্চিন্তে খেতে পারো। যদি বেশি হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি মাইন্ড করব না। নিন ভাইয়া, সমস্যা নেই। আরে তুমি তো এখনো খাওয়া শুরু করনি, আগে খেতে থাকো। সবাই খাচ্ছে। বেচারা আশিক হেঁচকি তুলছে আর খাচ্ছে। বাকিরা সবাই বিড়ালের টপিক নিয়ে হাসিবের পিছনে এখনো লেগে আছে। সেই সুযোগ অর্ষা ফিসফিস করে বলল, কাজটা আপনি একদম ঠিক করেননি। আহনা ফিসফিসিয়ে বলল, বেশ করেছি। এত রাগ নাকের ডগায় কেন? দিলাম চুমো। কথার মাঝে অর্ষা টেবিলের উপর বাম হাত রাখতে গিয়ে আবার পাঁচটি নিচে পড়ে যায়। আহনা পশা দুজনে একসাথে নিচু হয় পাঁচটি তোলার জন্য। সঙ্গে সঙ্গে আসিফ চিৎকার করে দাঁড়িয়ে যায় আর বলে, এই না পাঁচটা তুলে। দুজনে হতচকিয়ে তাকায় আসিফের দিকে। খেয়াল করে দেখে
শুধু ওরাই না, ওদের টেবিলে বরং রেস্টুরেন্টের সবাই আশিকের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়েটার খাবার নিয়ে পিছনে যাচ্ছিল সার্ভ করতে। বেচারা নিজেও আশিকের চিৎকার শুনে মাঝপথে থেমে যায়। লামিয়া চিবিয়ে চিবিয়ে বলে, তোরে কি গুড়া কিমড়িতে কামড়ায়? আশিক সবার দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে বসে পড়ল। টিস্যু দিয়ে মুখ গলা মুছছে। বিষম আর হেঁচকির যন্ত্রণা ভেবেছিল আবারও ঘটনা পুনরাবৃত্তি ঘটবে, তবে তো উত্তেজনায় এভাবে চিৎকার করে উঠল। যা তা একটা অবস্থা। মন বলল, তুমি মনে হয় ভাই ছোটবেলায় ঠিক মতো কিমড়ির ওষুধ খাও নাই। সময়টা সময়ে খাওয়া লাগে। ট্যাবলেটের সাথে কি বের হয়? আশিক অসহায় কণ্ঠে শুধালো, কি? কি আবার কিমড়ি? বইতে পড়ো নয়? গোল কিমড়ি, লম্বা কিমড়ি? আবিদ মনের মুখ বাঁ হাতে চেপে ধরে বলল, ফর গড সেক বিবিজান, চুপ করো প্লিজ। এখানে আমরা সবাই খেতে এসেছি। সবার খাওয়া বন্ধ হয়ে গেলেও দিদারের খাওয়া বন্ধ হয়নি। সে এসব কানে তোলেনি। আহনাব ছোট্ট করে শ্বাস ফেলে। একজন একে ক্যাটাগরি, কেউ কারো থেকে কম যায় না। যেমন তাকে ক্যাটাগরি তেমন তাদের কথাবার্তা। মুখে ব্রেক নাই একজনেরও। আহনাব আবারও শ্বাস নিল। বাকি জীবনটা বোধ হয় ওদের দরুনার ছোট শ্বাস, বড় শ্বাস, দীর্ঘশ্বাস নিতে নিতেই যাবে। আহনাব, হাসিব এবং জহির চৌধুরী একসাথে খেতে বসেছে। রেনু খাবার এগিয়ে নিচ্ছে। জহির চৌধুরী রেনুর উদ্দেশ্য বললেন, আমেনা আর রাফি খেয়েছে? রেনু মাথা ঝাঁকালো, কিন্তু ফের জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? হ খালু, রাফিকে খাওয়ানোর সময় খাইয়ে নিছি। ভালো করছো। হাসিব কখন থেকে আহনাফের খোঁচাচ্ছে। তিনি বিষয়টা খেয়াল করে এড়িয়ে যেতে চাইছেন, কিন্তু বারবার একই ঘটনা ঘটায় তিনি বললেন, তোমরা কি কিছু বলতে চাও? হাসিব যেন সুযোগ পেয়ে গেল। খাবার গিলে মুখটা হাসি হাসি করে বলল, জি আঙ্কেল, আহনাব বলবে। আহনাব খাবার খাওয়া বাদ দিয়ে হাসিবের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। দুজনে খোঁচাখুচি কারণ হচ্ছে বিয়ের প্রসঙ্গ। কথা ছিল হাসিব নিজেই বলবে, অথচ এখানে ফাঁসিয়ে দিল আহনাবকে। বাপের কাছে তাই বলে কি নিজের বিয়ের কথা যেচে নিজেই বলা যায়? কি লজ্জা! ওর দিকে তাকিয়ে আছেন কেন? কি বলবে বলো, বললেন জহির চৌধুরী। আহনাব হাসার চেষ্টা করে বলল, কিছু না আব্বু। হাসিব মৃদু ধমকে সুরে বলল, মিথ্যা বলিস কেন? তুই না বিয়ে করবি? বল আঙ্কেলকে। আহনাব বাবার দিকে তাকাতেই লজ্জা করছে, তাই সে মাথা নত করে রেখেছে। ছেলেকে লজ্জা পেতে দেখে মুচকি হাসলেন জহির চৌধুরী। বললেন, শুনেছিলাম শশীকে নাকি বিয়ে করবে না, তাহলে এখন আবার বিয়ের কথা ভাবছো? মেয়ে ঠিক করা আছে বুঝি? হাসিব বলল, হ্যাঁ আঙ্কেল, মেয়ে তো ঠিকই করা, এখন শুধু আপনি হ্যাঁ বলা বাকি, তাহলে আমরা মেয়েকে উঠিয়ে আনতে পারি। তিনি উৎসাহিত হয়ে বললেন, তাই বুঝি তুমি চেনো মেয়েকে? চিনি মানে? কি যে বলেন না আঙ্কেল, এর প্রেমের কাহিনীও জানি। আহনাব এবার চোখ পাকিয়ে তাকায়। বলতে বলতে হড়বড় করে মুখ যে আসছে সেসব সব বলে যাচ্ছে হাবিব। জহির চৌধুরী কম যান না, তিনিও ছেলের প্রেমের কাহিনী শোনার জন্য উন্মুখ হয়ে আছেন। শেষে আর না পেরে আহনাব বলে উঠল, হাসিব থামবি তুই? আর আব্বু, তুমিও কি শুরু করলে? কি বলবেন? কেন থামবো রে? তুই প্রেম করছিস, এটা তো আশ্চর্যজনক ঘটনা। শোনার জন্য কৌতূহল তোর হবেই। হাসিব কথার মাঝে ফোড়ন কেটে বলল, কিন্তু আঙ্কেল, প্রেম তো একতরফা। একতরফা মানে? মানে মেয়ে তোর সাথে প্রেম করে না? বলো কি, মেয়ে কি তাহলে অন্য কারোর সাথে প্রেম করে? না না, ভুল ভাবছেন। মেয়ে খুব ভালো। আসলে আঙ্কেল, আহনাব কিছু ভুলের জন্য মেয়ে রাগ করে আছে। রাগ করুক, তাতে কোনো আপত্তি নেই। রাগ করা মেয়েদের জন্মগত অধিকার। কিন্তু কথা আছে, মেয়ে আমার ছেলেটাকে ভালোবাসবে তো? 100% ভালোবাসবে আঙ্কেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার মেয়ে সম্পর্কে কিছু বলো। নাম কি ওর? ওর নাম অর্ষা, অনার্সে পড়ে, আর পাশাপাশি আহনাবের অফিসে জব করে। রেনু এতক্ষণে চুপচাপ তিনজনের কথোপকথন শুনছিল। এবার সেও উৎসাহিত হয়ে বলে উঠল, অর্ষা মানে? অর্ষা সকালের বড় বোন। রাইট রাইট, ওই অর্ষা।
বলল আসিফ। জহির চৌধুরী বললেন, ওকে তো আমিও চিনি, রাফিকে কয়েকদিন পড়াতে এসেছিল, তাই না রেনু? রেনু বলল, জি খালু, ভারী মিষ্টি মেয়েটা, কি শান্তশিষ্ট, দুবনই বেশ মিষ্টি। জি খালু, আমার ওদের দুজনের অনেক ভালো লাগে, মনও খুব ভালো। তাহলে আহনাব কবে প্রস্তাব নিয়ে যাব বলো? আর কিছু জানতে চাইল না আব্বু। ওই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। তিনি মুচকি হেসে বলেন, আমি ছেলের জন্য বউ আনার জন্য বাড়ির জন্য মেয়ে, কোনো সম্পত্তি তো আনবো না। তাহলে ওর বাবা কি আছে না আছে তা দিয়ে আমার কি? আমার ছেলে খুশি মানে আমি খুশি। আহনাব সন্তুষ্ট হাসি হাসল। সকাল অপরাধীর মতো মুখ করে সামনে দাঁড়িয়ে আছে। অর্ষা অফিস থেকে ফিরে এসে ওর সামনে পড়েছে। সে বলল, কয়েকদিন ধরে দেখি তুই টিফিনে বেশি করে খাবার নিয়ে যাস। আবার মা বলল কলেজ থেকে এসেই নাকি তোকে দেখেছে লুকিয়ে বাটিতে খাবার নিতে। আজ তো আমি নিজেই দেখলাম। কোথায় যাচ্ছিলি খাবার নিয়ে? সকাল নিশ্চুপ। সকাল চুপ করে থাকবি না, উত্তর দে। সকাল কিছু বলতে যাবে অর্ষা তখন বলে, বানিয়ে বানিয়ে কোনো মিথ্যে বলবি না। খাবার নিয়ে নিশ্চয়ই রাফিকে পড়াতে চাস না। হ্যাঁ আপু, ওকে তো দিতাম খাবার। ও তো বাসার ভাত, আলু ভর্তা, মাছের ঝোল এসব খাওয়ার জন্য বসে থাকে না সকাল। ও এর চেয়ে ভালো খাবার খায় প্রতিদিন। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে জলদি সত্যটা বল, নয়তো এক থাপ্পড়ে তো সব কয়টা দাঁত আমি ফেলে দিব। অর্ষার গলার আওয়াজ শুনে সেলিনা বেগম ঘরে এলেন। সকাল কাঁদছিল। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কাঁদছে কেন ও? অর্ষা তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, সকাল সকাল এবার কাঁদতে কাঁদতে বলো, ভাইয়াকে দিতাম খাবার। অর্ষা এবং সেলিনা বেগম দুজনে বিস্ময় নিয়ে তাকালো। সেলিনা বেগম বলে, রুহুলকে দিদি? ও কোথায়? ভাইয়ের সাথে কলেজে যাওয়ার সময় একদিন দেখা হয়েছিল। মুখ শুকিয়ে গেছে, খায় না ঠিক মতো, কাজ তো করে না। তোফায়েলের ভাইয়ার সাথে নাকি সম্পর্ক নেই। ভাইয়া খুব কেঁদেছিল মা। আপুর সাথে তোফায়েলের ভাইয়ের বিয়ে ঠিক করে নিজেও খুব আফসোস করেছে। তোমার আর আব্বার সাথে যে খারাপ ব্যবহার করে, এজন্য খুব আফসোস করে। আমি বলেছিলাম বাসায় আসতে, কিন্তু ভাইয়া বলে তার নাকি তোমাদের সামনে আসার মুখ নেই। খুব কেঁদেছে মা ভাইয়া। আমার খুব কষ্ট হয় ভাইয়ার জন্য। তোমাদের বললে যদি তোমরা রাগ করো, তাই আমি লুকিয়ে লুকিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে যেতাম। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সকাল। ওর কথা শেষ হওয়ার আগেই সেলিনা বেগমের চোখ থেকে পানি পড়ছে। তিনি শাড়ির আঁচল বারবার চোখ মুছছে, চোখের জলে আটকাতে পারছে না। অর্ষার বুকের ভিতরটা হু হু করে ওঠে। তার ভাই না খেয়ে থাকে, করুক না ভুল, আপন ভাই তো। কষ্ট হয় এসব জানলে। চোখের কোণে আসা পানিটুকু মুছে অর্ষা বলল, ভাইয়া কোথায় থাকে তুই জানিস? বাজারের শেষ মাথায় ক্যারাম বোর্ডের দোকানে আছে না, ওইখানে থাকে। অর্ষা ওমর রহমানের ঘরে গিয়ে সকালের বলা কথাগুলো সংক্ষেপে তাকে বলে, আব্বা, ভাইয়াকে যদি বাসায় নিয়ে আসি তাহলে কি তুমি রাগ করবে? ওমর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, না মা, বরং খুশি হব। ভুল তো মানুষই করে। চল আমিও সাথে যাই। তিনি একা না, সঙ্গে সেলিনা বেগম এবং সকালও গেল। রুহুল তখন বেঞ্চের উপর গুটিসুটি হয়ে বসেছিল। সবাইকে একসাথে এখানে দেখে সে হতভম্ব হয়ে যায়। অর্ষা বলল, বাড়ি চলো ভাইয়া। রুহুল সকালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সকাল তখন বলল, আমি সব বলে দিচ্ছি ভাইয়া, তুমি আমাদের সাথে বাড়িতে চলো। রুহুল দোকানে সবার সামনে ওমর রহমানের আর সেলিনা বেগমের পা ধরে কেঁদে ফেলে। ক্রন্দরত স্বরে বলে, আমাকে তোমরা ক্ষমা করে দাও আব্বা, আমি ভুল করেছি মা, আমারে তোমরা মাফ কইরা দাও। ওমর রহমান রুহুলকে ধরে উঠিয়ে বলে, ক্ষমা না করলে কি তোকে নিতে আসতাম বোকা ছেলে? চল চল বাড়িতে চল। রুহুল চোখের পানি মুছে সকাল আর অর্ষাকে দুটা হাতে জড়িয়ে দুজনের মাথায় চুমু খায়। আবেগের অর্ষার চোখে পানি চলে আসে। সকাল তো কেঁদেই ফেলে আনন্দে। অর্ষা নিজেকে সামলে নিয়ে বলল, তোমরা সবাই বাড়িতে যাও, আমি রাফিকে পড়িয়ে আসি। প্রায় রাত হয়ে গেছে। সকালে যেতে হবে না আজ। আজ না পড়ালে হয় না, বলেন সেলিনা বেগম। না মা, ওর পরীক্ষা আছে। তোমরা যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। রুহুল একটা রিক্সা ঠিক করে বলল, তাড়াতাড়ি আসিস কিন্তু। অর্ষা
হাসলো। আজ না পড়ালে হতো, মাকে এসে মিথ্যা বলেছে। হাসিব কল করে বলেছিল আজ যেন সকালে বদল সে যায়, বাসায় গুরুত্বপূর্ণ কথা নাকি আছে। অর্ষা বাসায় গিয়ে দেখে আহনাফ, হাসিব আর রাফি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। রেনু দরজা খুলে তাকে দেখে কেমন যেন রহস্যজনক হাসি দিল। খুব অমায়িকভাবে জিজ্ঞেস করলো, ভালো আছেন ম্যাডাম? অর্ষা কিছুটা হম্বতম্ব হলে জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। ড্রয়িং রুমে যাওয়ার মাত্রই তাকে দেখে রাফি দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরে। তোমাকে অনেক মিস করেছি। অর্ষা হেসে বলল, আমিও তো তোমাকে মিস করেছি। হাসিব মামা বলেছে আজ তুমি আসবে, তাই তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। তাই দেখি কি? রাফি অর্ষাকে অন্য সোফায় জোরপূর্বক বসিয়ে বলল, তুমি বসো এখানে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমেনা বেগমও তখন ড্রয়িং রুমে এলেন। অর্ষার পাশে বসে বললেন, ভালো আছো? অর্ষা মনে হলো কি স্বাভাবিক, তিনি কত স্বাভাবিক হয়ে কথা বলছে। সে তার হাত ধরে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। তুমি সেই মিষ্টি মেয়েটার বোন না? অর্ষা বুঝলো তিনি সকালের কথা বলছে। সে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ জানতাম। অহনাপের বাবা বলল আজ তোমার কথা, তুমিও খুব মিষ্টি। অর্ষা অবাক হয়ে একবার তার দিকে আরেকবার হাসিব আহনাপের দিকে তাকালো। কিছু জিজ্ঞেস করার পূর্বে রাফি দৌড়ে এলো তার হাতে পেছনে। সে বলল, চোখ বন্ধ করো। আমেনা বেগমও বললেন, দুলাভাই বলছে চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করো মিষ্টি মেয়ে। অর্ষা হেসে চোখ বন্ধ করলো। রাফি তার ছোট্ট ছোট্ট দুহাত ভর্তি কাঠগোলাপ ফুল অর্ষার সামনে এনে বলল, এবার চোখ খোলো। অর্ষা চোখ খুলে উচ্ছ্বাসিত হয়ে বলল, কাঠগোলাপ? তোমার পছন্দ না? খুব। আমার স্কুলের সামনে দুইটা কাঠগোলাপ আছে, তোমার জন্য এনে ফ্রিজে রেখেছিলাম যাতে শুকিয়ে না যায়। অর্ষা রাফির গাল টেনে বলল, কি বুদ্ধি গো তোমার, হুম, মামার মতো। অর্ষা আর চোখে তাকিয়ে দেখলো আহনাফ হাসছে। আমেনা বেগম একটা ফুল নিয়ে অর্ষার কানে পিঠে গুজে দিল। অর্ষাও একটা ফুল নিয়ে তার খোঁপায় গুজে দিয়ে বলল, আপনাকে সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ। তিনি আহনাফ হাসিবকে জিজ্ঞেস করলো, আমায় সুন্দর লাগছে? ওরা বলল, অনেক সুন্দর লাগছে। তিনি খুশি হয়ে অর্ষার চিবুক ছুঁয়ে চুমু খেলো। অর্ষা রাফিকে নিয়ে রাফির রুমে চলে যায়। ওকে পড়িয়ে তারপর হাবিবের সঙ্গে কথা বলবে। কিছুক্ষণ বাদে আহনাফ এসে বলল, রাফি তোমাকে রেনু ডাকছে। রাফি দৌড়ে বেরিয়ে গেল। আহনাফ তখন এগিয়ে গেল অর্ষার কাছে, নিচু হয়ে ঝুঁকে অর্ষার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কাঠগোলাপের মায়ায় জড়ালে, আমি চোখ ফেরাতে পারি না। এরপর সে ঠোঁট দিয়ে অর্ষার কান থেকে ফুলটা নিয়ে দুষ্টু হাসি দিল। রাফি মুখ কালো করে ফিরে এলো। অর্ষা তখনও স্তব্ধ হয়ে আছে। মামাটা আজকাল মিথ্যা বলাও শিখে গেছে, বিড়বিড় করে বলল রাফি। অর্ষা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মা বকেছে কেন? মা তো আমায় ডাকেনি। মামা মিথ্যে বলেছে। আমি গিয়ে মায়ের হাত ধরে জিজ্ঞেস করলাম কেন ডেকেছে। তখন মায়ের হাত থেকে জগ নিচে পড়ে গেছে। এখানে আমার দোষটা কোথায় বলো? দিল বকা। হুম, ভীষণ অন্যায় গেছে। আসলে দোষ তোমার আম্মুরও কিন্তু নয়। তাহলে কার? তোমার মামার। মিথ্যে তো তোমার মামাই বলেছে তাই না? তা ঠিক, কিন্তু মামা যখন মিথ্যে বলেছে তখন অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। অর্ষা বিড়বিড় করে বলে, একদম মামার অন্ধভক্ত। এই টপিকে আর কথা লাভ নেই বলে অর্ষা রাফিকে পড়ানো শুরু করে। আজ বেশিক্ষণ পড়ায়নি, হাসিবের সঙ্গে কথা বলতে হবে। তাছাড়াও সে টায়ার্ডও। 30 মিনিটের মতো পড়িয়ে রাফিকে বলল, তোমার হাসিব মামাকে ডেকে আনো তো। আচ্ছা, বলে রাফি হাসিবকে ডাকতে চলে গেল। হাসিব আসার সময় একাই এলো। রাফি কিংবা আহনাফ কেউ আসেনি। অর্ষার ভেবেছিল আহনাফও বুঝি আসবে। হাসিব রাফির খাটে বসে বলল, কেমন আছো? ভালো আছি। আপনি? খুব ভালো। বলতে পারেন আজ আমি ভীষণ খুশি। তাই? কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে আপনার এবং আহনাফের বিয়ে। অর্ষা হতভম্ব হয়ে যায়। আমাদের বিয়ে মানে? দেখেন ভাবি, ঝগড়া, মান অভিমান, রাগ অনেক হয়েছে। যদি কিছু বাকি থেকে তাহলে সেগুলো বিয়ের পর বুঝে নিয়েন।
আগে বিয়েটা হোক। এখন বলেন, কবে যাব আমরা? কবে যাবেন মানে? কোথায় যাবেন? কেন, আপনার বাসায় প্রস্তাব নিয়ে যেতে হবে না? এমনি এমনি তো আর আপনাকে নিয়ে আসা যায় না। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আরেকটু সোজা হয়ে মাথা উঁচু করে বসুন। আশা করি তাহলে কথা সরাসরি মস্তিষ্কে পৌঁছাবে। আমি মজা করছি না। আমিও মজা করছি না। এই বাড়ি সবাই রাজি। বিশ্বাস না হলে আমি আঙ্কেলকে ডাকি, আপনি তার সাথে কথা বলুন। হাসিব উঠে দাঁড়িয়ে জহির চৌধুরীকে ডাকার জন্য। অর্ষা তড়িৎ গতিতে পদরোধ করে বলল, না না, তাকে ডাকতে হবে না। আমি আপনার কথা বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে বসলাম। এরপর বলুন, কবে যাব আমরা? অর্ষা কিছু কথা আগে মনে মনে গুছিয়ে নেয়। পরক্ষণে লম্বা শ্বাস নিয়ে বলল, আমি এখনই বিয়ে করতে পারবো না। হাসিব অবাক হয়ে বলল, কেন? এখনো কি রাগ করে আছেন? না, তেমন কিছু নয়। আসলে আমার পরিবারের অবস্থা তো মোটামুটি জানেনই সব। ভাইয়াকে আজ বাসায় নিয়ে এসেছি। ওর কতটা শুধরিয়েছে বা ভবিষ্যতে কি করবে তা এখনো শিওর বলতে পারছি না। এমন অবস্থায় তো আমি বিয়েও করতে পারছি না। আপনি এত ভাবছেন কেন? আহনাফ আপনাদের হেল্প করবে। না ভাইয়া, বিয়ের পর ওনার আমাকে সাহায্য করা আর আমার পরিবারের সাহায্য করা বিষয়টা একরকম নয়। হাসিব জানে অর্ষা আত্মসম্মান ঠিক কতটা বেশি। এরপরও যদি সে এই বিষয়ে জোরাজুরি করে তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। এর চেয়ে বরং না হয় মেয়েটাকে সব গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় দেওয়া যাক। হাসিব হেসে বলল, ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন, কিন্তু রিকোয়েস্ট থাকবে, বেশি সময় নেবেন না প্লিজ। আর পারলে আমি চলে যাওয়ার আগে বিয়েটা করবেন। বন্ধুর বিয়েতে থাকতে না পারলে খুব আফসোস লাগবে। প্রত্যুত্তরে অর্ষা মুচকি হাসল। হাসিবের সঙ্গে কথা শেষ করে বেরিয়ে দেখলো আহনাব গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এতক্ষণ সে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। অর্ষাকে দেখেই দরজা খুলে দিয়ে বলল, উঠুন ম্যাম। অর্ষা মুচকি হাসল, তবে প্রত্যাখ্যান করল না। আহনাব গাড়ি ড্রাইভ করছে। কেউ কোনো কথা বলছে না। মৌনতা কাটিয়ে অর্ষা বলল, হাসিব ভাইয়ের সাথে কথা। পুরো কথা সম্পূর্ণ করার আগেই আহনাব বলল, জানি, সব শুনেছি আমি। অর্ষা চোখ দুটো বড় বড় করে বলল, আপনি আইপ্যাডে আমাদের কথা শুনেছেন? আহনাব হেসে ফেলে। অর্ষার দিকে তাকিয়ে বলে, না, আমি কলে ছিলাম। ও, এভাবে লুকোচুরি করে শোনার কি ছিল? কারণ আমি সামনে থাকলে তুমি এত সহজে কথাগুলো বলতে পারতে না। আপনার রাগ লাগছে না? রাগ লাগবে কেন? এই যে আমি রাজি হলাম না বলে। তুমি তো রাজি, শুধু এখন বিয়ে করবে না, এই যে তফাৎ। তবুও রাগ হচ্ছে না? উফ, একটুও না। যাকে ভালোবাসি তার প্রতিটা সিদ্ধান্তকে আমি ভালোবাসি। এই যে তুমি নিজের চেয়েও পরিবারের জন্য এত ভাবো, এজন্যই তোমাকে আমার আরো বেশি ভালো লাগে। স্বার্থের এই যুগে কজন মানুষ নিঃস্বার্থভাবে পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে? বাবা মা কষ্ট করে লালন পালন করে, বড় করে, পড়াশোনা শেখায়, এরপর ছেলেমেয়েরা কি করবে? বিয়ে করে যে যার মতোই সেটেল হয়ে যায়। তাদের হাঁড়ি পাতিলের ভাত বেশি হলে তার জায়গা হয় ডাস্টবিনে, কিন্তু বাবা মায়ের জন্য একবেলা খাবার তাদের হাঁড়িতে চলে না। তখন বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে, নয়তো ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনাহারে জীবন কাটায়। খুব কষ্ট লাগে অর্ষা, জানো। আমার যদি ক্ষমতা থাকতো এরকমের বাবা মাদের দেখভাল করার দায়িত্ব আমি নিতাম। কিন্তু আল্লাহ আমায় যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আমি আমার সাধ্যমতে এমন অনেক বাবা মার দায়িত্ব নিয়েছি। আমি বলেছি না সব সন্তান স্বার্থপর। এখনো অনেক সন্তান আছে যারা পরিবারের জন্য সর্বস্ব বিসর্জন দিতে পারে, ঠিক তোমার মতো। তাদের প্রতি সম্মানের মাথায় নুয়ে আসে আমার। যেখানে আমি এমন একটা মেয়েকে ভালোবাসি যার কাছে তার পরিবারের প্রায়োরিটি সবার প্রথমে। তাহলে তুমিই বলো, তাকে ভালো না বেসে তার সিদ্ধান্তকে সম্মান না করে আমি কিভাবে থাকি? অর্ষা কথা বলতে পারছে না, চুপ করে শুধু শুনে যাচ্ছে। অর্ষার হাতের উপর নিজের এক হাত রেখে বলল, তুমি আমার সাহায্য না নাও, আইডিয়া তো নিতে পারো। আমার মনে হয় না ভাইয়া আর ভুল কিছু করবে। ভাইয়া যেহেতু
পরের অধীনে কাজকর্ম করতে পারে না, তাহলে ভাইয়াকে একটা দোকান দিয়ে দিতে পারো, কাপড়ের দোকান বা মুদির দোকান, যেটা ভাইয়া পছন্দ হয় তা আর কি। আঙ্কেল আর ভাইয়া মিলে দোকান করলো, কষ্ট তো কাজ নয়। এতে বাবা ছেলের সম্পর্কটা আগের মতো ভালো হয়ে যাবে। ভাইয়ারও বেকারত্ব ঘুচবে। এর কিছুদিন পর ভালো একটা মেয়ে দেখে ভাইয়ার বিয়ে করিয়ে দাও। একবার সাংসারিক হয়ে গেলে আর বিপদে যাবে না ইনশাল্লাহ। এরপর না হয় এই অধমের প্রতি তোমার করুণা হলেও বিয়ে করো। শেষ কথাটা শুনে অর্ষা হেসে ফেলে। হাসতে হাসতে বলে, আপনার আইডিয়া আমার পছন্দ হয়েছে। ভাইয়ার আব্বার সাথে বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। আর হ্যাঁ, সবটা গুছিয়ে নিতে পারলে আপনার প্রতি করুণাটাও দূরত্ব হয়ে যাবে আশা করি। তার মানে আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হবে আশা করতে পারি? অর্ষা হাসে, কপালের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুজে বলল, হুম, পারেন। আহনাব নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলল, হায়, এভাবে কানের পিঠে চুল গুজবে না বাটারফ্লাই। অন্তত বিয়ের আগে আমার সামনে নয়। একদম নয়। আমি কিন্তু নিজেকে সামলাতে পারি না বলে দিচ্ছি। অর্ষা লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। অফিস থেকে দুদিন ছুটি নিয়েছে অর্ষা। আহনাফের বলা আইডিয়া সে বাবা এবং ভাইকে বলার পর তারা বিনা বাক্যে রাজি হয়ে যায়। যদিও অর্ষা জানায়নি আইডিয়াটা তার নিজের নয়, বরং ধার করা। পারতপক্ষে আহনাফের ব্যাপারে বাড়িতে এখনো কেউ কিছু জানে না। অর্ষা কাকে ভালোবাসে এ ব্যাপারে কেউ কিছু জানতে চায়নি এখনো। তবে বোধ করি সকাল কিছু কিছু বিষয় জানে। বিশেষ করে সেই দিন রেস্টুরেন্টে সবাই এক হওয়ার পর থেকেই। ব্যাংক থেকে টাকা তুলে বাজারের মাঝখানে একটা দোকান নিয়েছে। মুদির দোকানের জন্য প্রয়োজনীয় সব দ্রব্যাদি কিনেছে। অর্ষা, ওমর রহমান, সকাল এবং রুহুল মিলে দোকান গোছাচ্ছে। রুহুলের একার পক্ষে তো আর সম্ভব নয়। সন্ধ্যা মিলাদ পড়িয়ে তারপর দোকানে কেনা বেচা শুরু করবে। সকাল সকাল কাজ শুরু করেছিল বলে দুপুর 2টার মধ্যে দোকানের সব কাজ শেষ হয়ে যায়। সকাল দম নিয়ে চেয়ারে হেলান দিয়ে বলল, ভাইয়া, তোমার দোকান থেকে কি আমাকেও টাকা দিয়ে কিনে মজা খেতে হবে? রুহুল ভারী অবাক হওয়ার ভান ধরে বলল, হ্যাঁ, বলছিস কি? তুই আমার বোন, আমার কলিজা। এই দোকানে ছোট মালকিন তুই, তোর থেকে আমি টাকা নেব? ছি ছি, গদ্দার না যাবে আমার। সকাল কিলকিল করে হেসে ওঠে। অর্ষা কোমর থেকে ওনা খুলে গায়ে ভালো মতো জড়িয়ে বলো, আব্বা, তুমি সকালকে নিয়ে বাসা যাও, আমি আর ভাইয়া একটু পরে আসছি। সকাল গো ধরে বলল, কেন, তোমরা কোথায় যাবে? মরতে যাব, যাবি? হ্যাঁ। অর্ষা রাগী দৃষ্টিতে তাকালো। সকাল উঠে গিয়ে রুহুলের হাত ধরে ঝুলতে ঝুলতে বলল, ও ভাইয়া, আমিও যাব, আপুকে বলো আমায় নিতে। রুহুল হেসে বলল, আমিও তো জানি না ও কোথায় যাবে। ঠিকই তো, কোথায় যাবি রে মা? জিজ্ঞেস করলো ওমর রহমান। অর্ষা বলল, সেলুনে যাব। রুহুল বিস্ময় নিয়ে বলল, তুই সেলুনে গিয়ে চুল কাটবি কেন? পার্লারে যা, টাকা লাগবে বল। আমার কাছে দোকানে জিনিসপত্র কিনেও কিছু ক্যাশ টাকা আছে। অর্ষা চিবিয়ে চিবিয়ে বল, বুদ্ধি একদম হাঁটুতে চলে আসছে নাকি তোমার? আমি কেন সেলুনে চুল কাটতে যাব? তবে তবে কি আবার? তুমি চুল কাটবে, দাড়ি কামাবে, নিজের অবস্থা দেখেছো? মনে হচ্ছে পার্বতীর শোকে দেবদাস হয়ে গেছো। ওমর রহমান হেসে ফেলল। সকাল জেদের যেন তাকে সেলুনে যেতে হলো। অর্ষা ওমর রহমানকে বললেন, তুমিও বসে পড়ো বাবা, চুল কেটে আরেকটু ছোট করে নাও। সকাল বলল, আমিও বসে পড়বো নাকি আপা? কেন, তুই চুল কাটবি? তাহলে আয়, আমি তোর টাক বানাইয়া দিই। সকাল মুখ ভেঙচি কেটে বল, হুম। বাড়িতে ফিরে রুহুল এবং ওমর রহমান একসাথে বাইরে কলপারে গোসল করতে গেল। সকাল রুমে গেল তাদের জন্য কাপড় আনতে। অর্ষা রান্নাঘরে গিয়ে দেখে সেলিনা বেগম হরেক রকমের পিঠাপুলি বানাচ্ছে। অর্ষা জিজ্ঞেস করলো, এরকমের পিঠা কেন বানাচ্ছ? প্রথমবার হবু জামাই আমাদের বাড়িতে খাবে, একটু পিঠাপুলি না খাওয়ালে হয়? হবু জামাই মানে? কার কথা বলছো? অবাক হয়ে জিজ্ঞেস করলো অর্ষা। কার কথা মানে? আহনাবের কথা বলছি। কেন, তুই কি ওকে দাওয়াত করিসনি? অর্ষা ফাঁকা ঢোক গিলে বলল, তুমি তার কথা জানলে কি করে? আমি বলেছি।
অর্ষা পিছনে তাকিয়ে দেখল মন, ওর হাতে আটার গুঁড়ি। অর্ষাকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে বলল, তুই যেই লজ্জাবতী, মুখ ফুটে তো আর সত্যি কথা বলবি না। তাই আমি বলে দিয়েছি। অর্ষা সেলিনা বেগমের দিকে তাকিয়ে দেখল তিনি মুচকি মুচকি হাসছে। অর্ষা মনে হলো লজ্জায় সে মাটিতে মিশে যায়, সেখানে আর বসে থাকতে পারছে না। ওদিকে ঘরে গিয়ে লুকিয়ে থাকলেও তো চলবে না, মাকে সাহায্য করতে হবে কাজে। সন্ধ্যা মিলাদ পড়ানোর পরে কাছের কয়েকজন মানুষই রাতের খাবার এই বাড়িতে খাবে। কাছের মানুষ বলতে আহনাব, হাসিব, রাফি, গ্যাঞ্জাম পার্টি, স্মৃতি, মন, আবিদ আর এলাকার কিছু মুরব্বি। মেয়ে লজ্জা পেয়েছে বুঝতে পেরে সেলিনা বেগম আর এই বিষয়ে কিছু বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, আহনাবকে কি একাই আসতে বলেছিস? না, সাথে তার বন্ধু আর ভাগিনা আসবে। সে কি, ওর বাবা মাকে বলিসনি? অর্ষা লজ্জা পেয়ে বলল, ওনারা কি আসবেন? আসা না আসা পরের ব্যাপার, কিন্তু তোর তো বলা উচিত ছিল। যা, ফোন দিয়ে এক্ষুনি বলে দে। অগত্য অর্ষা উঠে রুমে গেল, আহনাপের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিং হওয়ার পরে ওপাশ থেকে কল কেটে দিয়ে ব্যাক করলো আহনাপ। বলে, বাটারফ্লাই। অর্ষা মুচকি হাসলো, জিজ্ঞেস করলো, কোথায় আপনি? অফিসে আছি। কিছু বলবেন? আমাদের বাসায় কখন আসবেন? কেন, আমায় ছাড়া বুঝি থাকতে পারছো না? হুশ বলেন, সন্ধ্যার আগেই চলে আসবেন। আঙ্কেল আন্টি আর রেনু আপাকেও কিন্তু নিয়ে আসবেন সাথে করে। তোমার শ্বশুর তো বিজনেস ডিলের জন্য সিলেট গিয়েছে, তবে তোমার শাশুড়ি আর রেনুকে আনতে পারি সাথে, চলবে? অর্ষা হেসে বলল, দৌড়াবে। হাসিব ভাইয়া আর রাভিকে আবার রেখে আইসেন না, ওরা দুধভাত। না বললেও চলে আসবে, রেখে আসতে হবে না। অর্ষা হেসে ফেলল। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অর্ষা ফোন রেখে আবার রান্নাঘরে চলে গেল। সে মন, সকাল আর সেলিনা বেগম মিলে রান্নাঘর সহ সমস্ত কাজ একসাথে শেষ করে নিল। সন্ধ্যায় গ্যাঞ্জাম পার্টি, আহনাব, হাসিব, রাফি, আমেনা বেগম, রেনু, আদিব, স্মৃতি সবাই চলে এসেছে। আহনাব এবং হাসিবকে এখানে দেখে রীতিমতো অবাক হয়েছে স্মৃতি। সে বরাবর অর্ষাকে খোঁচাচ্ছে কাহিনী কি জানার জন্য। অর্ষা মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিল। স্মৃতির সাথে মন খুলে কথা বলার মতো সময় আপাতত হাতে নেই। সে ব্যস্ত হয়ে বলল, পরে বলবো সব, একটু ধৈর্য ধরো। অগত্য স্মৃতিকে ধৈর্য ধরতে হলো। লামিয়া, রেশমি, জুঁইয়ের সঙ্গে তার খাতির হয়ে গেছে। ওরা মতো মিশুক যে খুব অল্প সময়ে স্মৃতি মিশে যেতে পেরেছে, এত মানুষ দেখে ভেবেছিল সে সবার মাঝে একা একা বোর হবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। মনু অর্ষার সঙ্গে ব্যস্ত থাকায় এখানেও ওদের কাছে আড্ডা দেওয়ার জন্য আসতে পারেনি। ছেলেরা ওমর রহমান এবং রুহুলের সঙ্গে দোকান মিলাতের জন্য চলে যায়। মিলাদ শেষ করে তারা সহ বাকি মেহমানরাও চলে আসে। আশিক খেয়াল করে যে আহনা বর্ষার চোখে হারাচ্ছে। যতই ওকে দেখছে নিষ্পলক শুধু তাকিয়ে থাকছে। সে দেখছে বা কেউ কিছু ভাবছে কিনা তাতে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। খেতে বসার পূর্বে আহনাপের কাছে গিয়ে খুব বিনয়ী হয়ে বলল, ভাইয়া, একটু কথা বলা যাবে? আহনাব অর্ষা থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, শিওর। একটু এদিকে আসবেন? ওরা কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আশিক চোখ মুখ শক্ত করে বলল, দেখেন দুলাভাই, আজ এখানে আমরা দাওয়াত খেতে এসেছি। আমাদের সাথে আপনি শুধু দাওয়াত খাবেন, অন্য কিছু খাবেন না। দয়া করে আমার সামনে তো নয়। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আজ যদি আবার ঘটনা পুনরাবৃত্তি দেখছি, তাহলে মন লামিয়া শুধু ক্রিমিনিয়াল নয়, এবার পেটে নাড়ি ভুঁড়ি হাগুমুত দিয়াও পর্যন্ত কথা শোনাবে। ওদের তো আপনি ভালো করে চেনেন। দয়া করে আমাকে আর আমার হাগুমুত ওদের দিয়ে হ্যারাস করাবেন না, প্লিজ। আহনাব কি বলবে বুঝতে পারছে না। সে অস্বস্তিতে কপাল চুলকাচ্ছে।